কোনো একটা পরমাণুতে nতম কক্ষপথে বা nতম অরবিটে কোনো একটা ইলেকট্রন যদি ঘুরতে থাকে তাহলে ওই ইলেকট্রনের অবশ্যই একটা রৈখিক বেগ থাকবে। তো ওই রৈখিক বেগটা আমরা এখন বের করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা রৈখিক বেগটাকে ভি দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই রৈখিক বেগটা বের করার জন্য আমাদের দুইটা সূত্র বা ফর্মুলা দেখতে হবে। একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেটা সূত্র হচ্ছে mvr ইজ ইকুয়াল টু nh/2 পাই। তারপরে ব্যাসার্ধ বের করার আমাদের আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনেকটা এরকম r ইজ ইকুয়াল টু, তোমরা যেন উপরে বসতে হচ্ছে আমাদের n স্কোয়ার এস স্কোয়ার, আর আমি যদি কেটাকে ভাঙাতাম তাহলে আমরা উপরে পেতাম হচ্ছে এপসাইন নট, কে ছিল হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক, আর নিচে যেটা বসতো সেটা হচ্ছে পাই এম, তারপর হচ্ছে 2 ইন্টু ই স্কোয়ার, এতটুকু হচ্ছে আমাদের নিচে বসতো। তো এখন আমরা দেখতে পাচ্ছি এমভিআর যেটা বা কৌণিক ভরবেগ যেটা, সেটার মধ্যে কিন্তু আর এই জিনিসটা আছে। তো আমরা এখানে আর এর মানটা যদি সরাসরি বসিয়ে দিই তাহলে আমি পাবো এখানে এম ইন্টু ভি ইন্টু আর, আর মানে হচ্ছে, দেখো আর এর ক্ষেত্রে আমরা এখানে কেটাকে কিন্তু ভেঙেছি, তার মানে এন স্কোয়ার এস স্কোয়ার অ্যাপসাইন নট যা আছে তাই থাকবে, পাই ইন্টু এম ইন্টু 2 ই স্কোয়ার, এটাও যা আছে তাই থাকবে, এবং এই টোটালটা আসলে কার সমান হবে, ইজ ইকুয়াল টু এন এইচ ডিভাইড বাই 2 পাই, যেখানে এন হচ্ছে কি আমাদের কক্ষপথের সংখ্যা বা শক্তি স্তরের সংখ্যা। এখন এটাকে যদি তুমি মডিফাই করো তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ভিটাকে নিতে পারি। ভি হচ্ছে কি আমাদের ইলেকট্রনটা যেই রৈখিকভাবে ঘুরছে। তো খেয়াল করো আমাদের এখানে কিছু জিনিস যায়, এম কাটা যায়, আর হচ্ছে এখানে উভয় পক্ষ থেকে এই এন স্কোয়ার আর এই এন কাটা গেলে এখানে একটা এন থাকবে। তারপরে আমাদের এখানে নিচের এই 2টা এবং এই 2টা কাটা যাবে, এবং ফাইনালি আমাদের এখানে একটা এইচ স্কোয়ার আর একটা এইচ কাটা গেলে এখানে একটা এইচ থাকবে। তাহলে আলটিমেটলি এখানে ভি এর সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে এন ইন্টু এইচ ইন্টু অ্যাপসাইন নট ডিভাইড বাই হচ্ছে আমাদের পাই ইন্টু, আচ্ছা পাই পাই তো কাটা যায়, এই পাই এবং এই পাই উভয় পক্ষে কাটা যায়, নিচে থাকবে হচ্ছে আমাদের কত, শুধুমাত্র ইউ স্কোয়ার থাকবে, আর এটা ইজ ইকুয়াল টু টোটালি থাকবে হচ্ছে 1, যেহেতু ওই পাশে সব কিছু কাটা গেছে। তারপর আমাদের এখানে ভিএনটা বা ভিটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে অপর পাশে গেলে টোটালটা উল্টে যাবে, দ্যাট মিনস ইউ স্কোয়ার হবে হচ্ছে আমাদের উপরে, এবং ইউ স্কোয়ারের সাথে আমাদের এখানে আরেকটা জিনিস থাকার কথা, আমাদের আই থিঙ্ক এখানে আরেকটা ঝামেলা হয়েছে, এটা আসলে 2 হবে না, খেয়াল করো আমাদের এই সূত্রটা একটু ঝামেলা হয়েছে, এটা আসলে 2 না হয়ে জেড হবে, জেড হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা, তার মানে এই জায়গাটাতে আমাদের 2 না হয়ে জেড হবে, আর এই 2টা যা আছে তাই থাকবে, তার মানে 2 আর জেড কিন্তু এখানে আর কাটাকাটি যাচ্ছে না। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের নিচে এখানে থাকছে জেড, আর এখানে আমাদের থাকছে হচ্ছে 1/2, যেহেতু 2 আর কাটা যায়নি। তো এরপরে আমরা এখান থেকে পাবো কি, আমি যদি টোটালটাকে ওই পাশে নিয়ে উল্টে দিই তাহলে জেড ই স্কোয়ার এটা হচ্ছে উপরে থাকবে, এবং নিচে থাকবে হচ্ছে 2 এন এইচ অ্যাপসাইন নট, এতটুকু অংশ থাকবে। এখন এই অংশ থেকে আমি কিছু জিনিস পৃথক করতে পারি, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে দুইটা জিনিস কিন্তু চলক হিসেবে কাজ করে, বা দুইটা জিনিসের মান বারবার পরিবর্তন হয়, একটা হচ্ছে জেড এর মান পরিবর্তন হয়, আরেকটা হচ্ছে এন এর মান পরিবর্তন হয়। জেড হচ্ছে প্রোটনের সংখ্যা, এন হচ্ছে কি আমাদের কক্ষপথ সংখ্যা। তাহলে আমরা জেড ডিভাইড বাই এন এটাকে আলাদা রাখতে পারি, এবং এই টোটালের সাথে আমাদের গুণ হিসেবে কি থাকছে, ই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 এইচ, তারপর হচ্ছে অ্যাপসাইন নট, এতটুকু অংশ থাকছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি ভি সমানুপাতিক জেড ডিভাইড বাই হচ্ছে এন। তো জেড ডিভাইড বাই হচ্ছে এন, কারণ আমাদের এখানে যাকে যাকে আমরা দেখতে পাচ্ছি এদের সবার মান কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করবে। তো কেন ধ্রুবক হিসেবে কাজ করবে, কারণ ই হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ, তাহলে ইলেকট্রনের চার্জটা সবসময় ফিক্সড থাকে, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এটাও ফিক্সড, 2 হচ্ছে অল টাইম ফিক্সড থাকে, আর অ্যাপসাইনর যেটা সেটা হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা, সেটাও কিন্তু সবসময় ফিক্সড থাকে। তাই যদি হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি ভি সমানুপাতিক জেড ডিভাইড বাই এন। এখন এখানে কথা হচ্ছে কি, এটার একটা নির্দিষ্ট মান কিন্তু আমরা বের করতেই পারি, দ্যাট মিনস এই টোটালটার একটা নির্দিষ্ট মান বের করা যায়, যে মানটা হচ্ছে আমাদের 2.18 ইন্টু 10⁶, এটা হচ্ছে তার নির্দিষ্ট মান, এটা কোনো ইউনিট থাকবে না, শুধুমাত্র মান হিসেবে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি না যে ভি ইজ ইকুয়াল টু 2.18 ইন্টু 10⁶ ইন্টু জেড ডিভাইড বাই এন, এটা কিন্তু একটা সূত্র হিসেবে বলতে পারি। আর এই ভি যেহেতু আমাদের ইলেকট্রনের রৈখিক বেগ, তার মানে এই রৈখিক বেগটার অবশ্যই একটা একক থাকবে, এবং এই টোটাল এককটাকে আমরা সেই ছোটোবেলায় পড়া পদার্থবিজ্ঞানের বেগের একক হিসেবেই দিব, দ্যাট মিনস বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড।
এখন আমরা যে বেগটা বের করেছি এটা হচ্ছে nতম শেল বা nতম কক্ষপথের জন্য বেগ। তাই যদি হয় তাহলে আমরা ইচ্ছা করলে vn লিখতে পারি। তার মানে যে সমস্ত জায়গায় v আছে তুমি চাইলে এখানে vn দিতে পারো, কেননা nতম কক্ষপথের ইলেকট্রনের যেই রৈখিক বেগটা আছে সেই রৈখিক বেগটা হচ্ছে কি আমাদের vn। তুমি সব জায়গায় n দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি যদি একটা স্পেশাল কেস দেখাই, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য। তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন পরমাণুর জন্য তোমরা জানো এই মানটা কিন্তু আসলে কেমন হবে, কারণ হাইড্রোজেন পরমাণুর জন্য এখানে z এবং n দুইটার মানে কী হয় 1 হয়। তাই আমি বলতে পারি হাইড্রোজেন পরমাণুর জন্য আমাদের যে vn এটার মান সেটা হবে কি 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n। z এর মান হচ্ছে 1, n এর মান হচ্ছে কি আমাদের 1। তাই যদি হয় তাহলে আমাদের মান পাবো 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এবং এটা কততম কক্ষপথের বেগ পাবো? অবশ্যই প্রথম কক্ষপথের বেগ পাবো, কেননা হাইড্রোজেন পরমাণুর জন্য শুধুমাত্র প্রথম কক্ষপথের মধ্যে ইলেকট্রনটা থাকে, আর কোনো কক্ষপথে কিন্তু সেভাবে ইলেকট্রনটা থাকতে পারে না। তার মানে এখানে vnটা আসলে v1 হিসেবে কাজ করবে, বা n এর মানটা এখানে 1 হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লিকেবল when we use হাইড্রোজেন অ্যাটম। এখন শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রনের জন্যই যে এই বেগটা কাজ করে রৈখিক বেগ হিসেবে তা না, অন্যান্য পরমাণুর জন্য সেটা কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে? তোমাকে আমি যদি হিলিয়াম প্লাসের কথা বলি অথবা লিথিয়াম 2+ এর কথা যদি বলি, তাহলে তুমি দেখবে এদের দুজনের জন্যই কিন্তু z এবং n এর মানটা ফিক্সড। তার মানে একই রকম। হিলিয়াম 2+ এর জন্য আমাদের প্রোটন আছে কেন্দ্রে 2টা, এবং আমি যদি n এর কথা বলি কক্ষপথ, সেই কক্ষপথের মানও কত হবে? আমাদের 2 হবে। অর্থাৎ তুমি যদি চাও যে কক্ষপথ সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা সমান থাকুক হিলিয়ামের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে হিলিয়ামের জন্য ওই দ্বিতীয় কক্ষপথের যদি বেগ বের করতে চাও ইলেকট্রনের, তাহলে সেই ভি এর মানটা কত হবে? অবশ্যই 2.18 ইন্টু 10⁶ হবে। কেন? কারণ 2.18 ইন্টু 10⁶ এটার সাথে কিন্তু z/n গুণ ছিল, যেখানে z এর মান হচ্ছে কি আমাদের 2, n এর মান হচ্ছে কি আমাদের 2। এই জন্য এই সূত্রটা কাজ করবে। দ্যাট মিনস হিলিয়ামের দ্বিতীয় কক্ষপথের জন্য আমাদের বেগটা হবে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগের সমান। আবার লিথিয়ামের ক্ষেত্রে সেম। তুমি যদি লিথিয়ামের ক্ষেত্রে n = 3 বসাও এবং z যেটা সেটা অলরেডি তোমার 3 আছে, তার মানে তুমি যদি লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষপথে থাকা ইলেকট্রনের বেগ বের করতে চাও, সেক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু এটাই হবে। দ্যাট মিনস vn = 2.18 ইন্টু 10⁶ z/n। তো তখন আমাদের বেগটা একই আসবে। তার মানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, হিলিয়াম প্লাস এ আয়নের দ্বিতীয় কক্ষপথ এবং লিথিয়াম 2+ এ আয়নের তৃতীয় কক্ষপথে থাকা ইলেকট্রন, এদের সবার বেগ আসলে একই রকম হয়। এখন তুমি চাচ্ছ দুইটা ভিন্ন পরমাণুর দুইটা ভিন্ন কক্ষপথের মধ্যে ইলেকট্রনের বেগের সম্পর্ক তৈরি করতে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা ইচ্ছে করলে এই সম্পর্কটা দেখতে পারি। আমরা যেহেতু ভি সমানুপাতিক দেখতে পাচ্ছি z/n হয়, তাহলে আমি বলতে পারি v1/v2। দ্যাট মিনস একটা পরমাণুর যে কোনো n1তম কক্ষপথের ইলেকট্রনের বেগ ডিভাইড বাই অন্য একটা পরমাণুর n2তম কক্ষপথের বেগ। তো v1/v2 কি হবে? z1 ভাগ হচ্ছে n1 ডিভাইড বাই হচ্ছে আমাদের হবে কি z2 ডিভাইড বাই হচ্ছে আমাদের n2 হবে। তাই যদি হয় তাহলে আমরা সূত্রটা এভাবে সাজাতে পারি যে v1/v2। তাহলে এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে সেই কন্ডিশন যে কন্ডিশনে আমাদের দুইটা পরমাণু ভিন্ন থাকবে এবং দুইটা পরমাণুর ভিন্ন প্রোটন সংখ্যা থাকবে এবং দুইটা পরমাণুর ভিন্ন শক্তি স্তর থাকবে। দ্যাট মিনস একটা থাকবে n1 আর একটা থাকবে হচ্ছে n2। তাহলে v1/v2 কি হবে? z1 ভাগ হচ্ছে আমাদের z2, এটাকে আমি গুণ করব n2 ভাগ হচ্ছে n1 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা যেটা দুইটা ভিন্ন পরমাণুর দুইটা ভিন্ন কক্ষপথের মধ্যে যে ইলেকট্রন বেগ আছে তার সম্পর্কটা নির্দেশ করে। এখন যদি আমরা ভিন্ন কক্ষপথ না নিয়ে সেম কক্ষপথ নিই, দ্যাট মিনস n1 = n2 ধরি, তাহলে কি হবে? এদের মান আমরা ইচ্ছা করলে n ধরতে পারি। তো সেক্ষেত্রে n2 ডিভাইড বাই n1 এই টোটালটার মানটা 1 হয়ে যাবে। তো তখন আমাদের সূত্র হবে v1/v2 = z1 ডিভাইড বাই z2। তো এটা কখন কাজ করবে? দুইটা ভিন্ন পরমাণুর মধ্যে যদি একই কক্ষপথ থাকে, তাহলে সেক্ষেত্রে ওই দুটো কক্ষপথে থাকা ইলেকট্রনের ঘূর্ণায়মান বেগের যে রৈখিক অংশটা আছে সেই রৈখিক বেগের অনুপাতটাকে নির্দেশ করবে। এবার তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ যে nতম কক্ষপথের জন্য ইলেকট্রনের গতিবেগ হচ্ছে vn = 2.18 ইন্টু 10⁶ ইন্টু z/n। তো এই যে 2.18 ইন্টু 10⁶, এটা আসলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের গতিবেগকে বোঝায় বা v1কে বোঝায়। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে কি? সেটা হলো যে কোনো কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনের রৈখিক বেগ =
বা Vn ইজ ইকুয়াল টু V1 মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের বেগ ইন্টু জেড ডিভাইড বাই হচ্ছে এন। তো মনে রাখবে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা জিনিস আছে আমাদের অজানা। তো এখন এই সূত্রের উপর ভিত্তি করে আমরা এখানে কিছু কাজ করব। সেটা হচ্ছে কি, আমি এখানে এন এর মান বারবার চেঞ্জ করে দেখব আমাদের এখানে কি ঝামেলাটা হয়। তাহলে তোমাদের জন্য আমি আরেকটা স্লাইড নিয়ে আসছি। এই স্লাইডের মধ্যে আমরা এই সম্পর্কটা আরও একবার লিখি, যেটা ছিল কি, কোনো একটা পরমাণুর এনতম কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনের রৈখিক বেগ ইজ ইকুয়াল টু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের মধ্যে থাকা ইলেকট্রনের বেগ বা রৈখিক বেগ ইন্টু জেড ডিভাইড বাই হচ্ছে এন। এখন আমি ধরো এন এর মানটা বারবার চেঞ্জ করলাম। এন এর মান যদি 1 হয় তাহলে কি হবে? এন এর মান 1 হলে Vn ইজ ইকুয়াল টু কী হবে? দেখো এন এর মান 1 মানে কি, মানে প্রথম কক্ষপথ। আর প্রথম কক্ষপথের জন্য আমি বলতে পারি এটার মান হবে V1 ইন্টু জেড, কারণ এন এর মানটা এখানে 1 হচ্ছে। আর এন এর মান যদি আমাদের 2 হয় তখন কি হবে? আচ্ছা, আমি এখানে N2 লিখলাম কেন? এন এর মানটা ধরো 2 হলো, মানে দ্বিতীয় কক্ষপথ। তো সেই পরমাণু দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রনের বেগ হবে কি V2, তাই না? আর এটাকে আমি ইচ্ছা করলে কত লিখতে পারি? আমি এটাকে V1 লিখতে পারি। বাট এখানে একটা কনফিউশন হবে, এটাও V1 এটাও V1, তাহলে কিভাবে কি করব? তাহলে আমরা এটা কাজ করতে পারি, এটাকে V0 ধরতে পারি। তার মানে হাইড্রোজেনের একদম প্রথম কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে তার বেগটাকে তুমি ধরে নাও V0, যার মান আমরা অলরেডি বের করেছি 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তো V0 ধরে আমরা কাজ করি, তাহলে আমার মনে হয় এটা সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে আর কি। তাই যদি হয় তাহলে আমরা এটা পাবো V2 ইজ ইকুয়াল টু কত? এটা V0 ছিল, এটাও তাহলে V0 হবে। আর এখানে Z ডিভাইড বাই 2 হবে, যেহেতু n এর মানটা হচ্ছে এখন 2। তাহলে আমরা এই দুটো যে বের করলাম, এই দুটোকে এখন একটু ভাগ করে দেখি কি হয়। তুমি যদি ভাগ করো 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন, এদেরকে তুমি 2/1 করতে পারো। সো আমি 2 নং ইকুয়েশনকে ভাগ করলাম 1 নং ইকুয়েশন দ্বারা। এই হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। আচ্ছা, এটা ঠিক মতো লিখি, এই হচ্ছে 2 নং ইকুয়েশন। ভাগ করলে আমি কী পাবো? V2 মানে হচ্ছে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রনের বেগ ডিভাইড বাই V1। এটা কিন্তু আমি যে কোনো অ্যাটম বা যে কোনো পরমাণুর জন্য বলছি, এটা কিন্তু হাইড্রোজেনের জন্য বলছি না। ভালো করে খেয়াল রাখবা, আমি এখানে যেই কন্ডিশনটা দিয়েছি এটা হচ্ছে এনি অ্যাটম, হাইড্রোজেন বাদে যে কোনো একটা পরমাণুর বা যে কোনো একটা মৌলিক পদার্থের পরমাণু নিয়ে বলছি, যার এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগটা হচ্ছে V0 ইন্টু জেড ডিভাইড বাই এন। তো এটা যদি তাই হয় তাহলে এটার মান কত হবে? V2 ডিভাইড বাই V1 ইজ ইকুয়াল টু V2 ছিল হচ্ছে V0 জেড ডিভাইড বাই 2, V1 ছিল হচ্ছে V0 জেড ডিভাইড বাই 1 বা জেড। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে V2 ডিভাইড বাই V1 আসবে, আমাদের এখানে V0 কাটা যাবে, জেড কাটা যাবে, আসবে হচ্ছে 1/2। তাহলে দেখো তো V2 যদি হয় দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ কোন একটা পরমাণুর, তাহলে তার মান হবে হচ্ছে V1 ডিভাইড বাই হচ্ছে 2। V1 মানে কি? প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের বেগ ছিল সেটা, তো তার অর্ধেকটা হয়ে গেল। এখন আমি যদি সেম কাহিনী করি আরেকটা পরমাণুর জন্য, দ্যাট মিন্স তুমি যদি আরও একটা সম্পর্ক তৈরি করো এখান থেকে, এন এর মান যদি তুমি 3 আনো, দ্যাট মিন্স এন ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে তুমি কিন্তু এখান থেকে পাচ্ছ আবার সেম সম্পর্ক ইউজ করে V3 ইজ ইকুয়াল টু কত হবে? V0 ইন্টু জেড ডিভাইড বাই 3। এবং তুমি যদি সেম কাজটা করতে চাও প্রথম ইকুয়েশনের সাথে, দ্যাট মিন্স এটাকে তুমি এখন 3 নং ইকুয়েশন ধরো। এখন তুমি কাজ করবে কাকে কাকে নিয়ে? তুমি এখন 3 নং ইকুয়েশনটাকে যদি ভাগ করো 1 নং দিয়ে, অর্থাৎ আমরা প্রথমে 1 আর 2 বের করে 2কে 1 দিয়ে ভাগ করেছি, এবার আমরা 3 বের করেছি, এবার 3কে আমি 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো কি? আমি পাবো হচ্ছে V3 ডিভাইড বাই হচ্ছে V1 ইজ ইকুয়াল টু, এখানে পাবো কত? V3 হচ্ছে আমাদের V0 জেড বাই 3, আর এখানে পাবো হচ্ছে V0 ইন্টু জেড বাই 1 বা জেড। তো এখান থেকে আমরা পাচ্ছি V3 ইজ ইকুয়াল টু, আমরা পাবো হচ্ছে V1 ডিভাইড বাই 2, না 2 না, এখানে 3 হবে। হিসাব করে দেখো এই কাজটা ঘটবে। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে আমরা যে কোনো সংখ্যক বা n সংখ্যক কক্ষপথের কথা বলি না কেন, সেই কক্ষপথে যদি ইলেকট্রনের বেগ হয় Vn, ধরো nতম অরবিট বা কক্ষপথে ইলেকট্রনের বেগটা হচ্ছে Vn, তাহলে Vn এর মান কী হবে? Vn ইজ ইকুয়াল টু V1 ডিভাইড বাই n হবে, কেননা এখানে 3 এখানেও 3 আসছে, আবার এখানে 2 এখানে 2 আসছে। তাই আমি বলতে পারি nতম কক্ষপথে কোনো একটা ইলেকট্রনের বেগ হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ ডিভাইড বাই ওই কক্ষপথের সংখ্যা। তো এখান থেকে আমরা আরেকটা লজিক খাটাতে পারি। আজকে আমাদের অনেক লজিক নিয়ে কাজ করতে হবে। 2টা লজিক খাটাতে পারি। একটা লজিক হচ্ছে কি, খেয়াল করে দেখো, যদি আমি এই যে নিচে nটা দেওয়া আছে, এই n এর মানটাকে অনেক বেশি পরিমাণে বাড়াই, তখন কি হবে? n এর মানটা যদি ইনফিনিটি করি, ইনফিনিটি মানে কি? ইনফিনিটি মানে অনেক বেশি সংখ্যক পরমাণুর শক্তি স্তর।
বা বলা যায় ওই পরমাণুটার ব্যাসার্ধটা অনেক বড় হবে, কারণ n = ইনফিনিটি মানে হচ্ছে কি এই পরমাণুর নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব অনেক দূরে। তখন কিন্তু তুমি vn এর যে মানটা পাবা সেটা পাবা হচ্ছে 0, কারণ তুমি যদি কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ভাগ করো, দ্যাট মিনস তুমি এখানে করছো কি v1টাকে ভাগ করছো ইনফিনিটি দিয়ে, তখন সেটা আলটিমেটলি কত চলে আসবে? 0 চলে আসবে। তো এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় পরমাণু থেকে ইনফিনিটি সংখ্যক দূরে বা পরমাণু নিউক্লিয়াস থেকে অসীম সংখ্যক দূরে থাকা কোনো একটা কক্ষপথের মধ্যে যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনটা কোনো বেগ নিয়ে ঘুরতে পারবে না, বা ইলেকট্রনের গতিশক্তি তখন থাকবে না বা গতি থাকবে না। সেক্ষেত্রে ইলেকট্রনের রৈখিক বেগ হবে কি 0 মিটার/সেকেন্ড। এবং এটা আসলেও বাস্তব। তুমি যদি সূর্যের দিকে তাকাও, সূর্য থেকে যদি অসীম দূরত্বে কোনো একটা গ্রহ বা উপগ্রহ যদি দেখতে পাও, সূর্য হচ্ছে ধরো নিউক্লিয়াস, আর অসীম দূরত্বে থাকা যদি গ্রহ বা উপগ্রহ থাকে, সেটা কখনোই সূর্যের জন্য ঘুরবে না বা সূর্যের আকর্ষণের জন্য সূর্যকে কেন্দ্র করে ঘুরবে না, সেই স্থির থাকার চেষ্টা করবে। তাহলে আমি যদি আরেকটা কেস দেখাই, 2 নম্বর কেস, আমি কেসটা এখানে দেখাই উপরে, তাহলে দেখতে পাচ্ছ যদি আমি n এর মানটা প্রায় 0-র কাছাকাছি করে ফেলি, তখন কি হবে? n এর মানটা যদি 0-র কাছাকাছি করে ফেলি মানে কি আমাদের কক্ষপথের যে সংখ্যাটা বা শক্তিস্তর সেটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে, অর্থাৎ প্রায় নিউক্লিয়াসের কাছে চলে আসবে। তো n = 0 মানে কি কক্ষপথ নেই, তার মানে কক্ষপথ না থাকে মানে কি সেটা নিউক্লিয়াসে পতিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা vn এর যে মানটা পাবো সেটা আবার ইনফিনিটি পাবো। কীভাবে? কারণ কোনো একটা জিনিসকে তুমি যদি 0 দিয়ে ভাগ করো তাহলে এটার কোনো মান পাওয়া যায় না। ম্যাথমেটিক্যাল ভাষায় বা ম্যাথের ভাষায় এটা ম্যাথ এরর আসে বা হচ্ছে আনডিফাইন আসে, বাট কেমিস্ট্রি আর ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় একদম ইনফিনিটি লেভেলে আসা। এবং ম্যাথের ক্ষেত্রেও তোমরা মাঝে মাঝে এটা ইউজ করতে পারো যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি চলে আসে, বাট এটা আসলে সত্য না। সবসময় মনে রাখবা কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য ক্যালকুলেটরে সামথিং বাই 0 যদি দাও তাহলে সেটা আসবে হচ্ছে ম্যাথ এরর বা আনডিফাইন। বাট আমরা ধরে নিলাম যে 0 দিয়ে ভাগ করলে এখানে ইনফিনিটির সমান একটা মান আসে, তার মানে তখন কি হবে? vnটা ইনফিনিটি মানে কি? মানে হচ্ছে এই যে বেগটা দেখতে পাচ্ছি এই বেগটা ম্যাক্সিমাম হবে বা ইনফিনিটি লেভেলের হবে। তার মানে যখন তুমি নিউক্লিয়াসের খুব কাছে চলে আসবে বা n এর মানটা যখন প্রায় 0-র কাছাকাছি হবে, এখানে 0 না দিয়ে 0-র কাছাকাছি দিলাম, তখন আমাদের এই বেগটা হবে প্রায় ইনফিনিটির কাছাকাছি। তাহলে নিউক্লিয়াসের খুব কাছাকাছি যখন চলে যাবে তখন তোমার ইলেকট্রনটা ইনফিনিটি রৈখিক বেগ নিয়ে ঘোরার ট্রাই করবে। আর আমরা তো জানি n এর সর্বনিম্ন মান কত? n এর সর্বনিম্ন মান হচ্ছে 1, এর চেয়ে তো নিচে যাওয়া যায় না। এই জন্য বলতে পারি প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রন সবচেয়ে গতিশক্তি বা গতিশীল হয় এবং তার রৈখিক বেগটা সবচেয়ে বেশি হয়। এখন একটা মজার জিনিস দেখাই, একটা মজার কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে ধরো তোমার এখান থেকে তো আমরা সূত্র জানি, তাই না? সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে এই সূত্র, অর্থাৎ v of n is equal to v1 divided by হচ্ছে n। এখন তুমি ধরে নাও তোমার ইলেকট্রনটাকে তুমি একটা নির্দিষ্ট গতিশক্তি অ্যাপ্লাই করলা এবং সেই গতিশক্তির হচ্ছে কত? আলোর বেগের সমান। তার মানে n-তম কক্ষপথে যদি থাকে আমাদের ইলেকট্রন, ধরে নাও n-তম কক্ষপথ আছে আমাদের, তো এই n-তম কক্ষপথের আমরা মান বের করবো, দ্যাট মিনস n এর মানটা বের করবো যদি আমাদের ইলেকট্রনটা আলোর বেগ বা c বেগের সমান ঘুরে। তাহলে আমি vn এর জায়গায় c বসাতে পারি, আর এখানে vn থাকলো, এখানে হচ্ছে n থাকলো। তো দেখি এটার মান কত হয়। আমাদের টার্গেট হচ্ছে এমন একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা বা কক্ষপথের সংখ্যা বের করা, যেই কক্ষপথের সংখ্যা বের করার মাধ্যমে আমরা বলতে পারবো যে আমাদের ইলেকট্রনটা কতটুকু মানে আলোর বেগের সমান ঘুরতে পারে। তো আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু সহজ করি, আমরা এই সূত্রটা ইউজ করব না, আমরা তোমাকে একদম প্রথম সূত্রটা ইউজ করে দেখাই, দ্যাট মিনস এই সূত্রটা ইউজ করে দেখাই। তো এই সূত্র অনুসারে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি চাচ্ছি আমি ইলেকট্রনটাকে আলোর বেগে রৈখিক গতিশক্তি মানে রৈখিক বেগ সম্পন্ন করব। তো আলোর বেগে যদি আমি ইলেকট্রনটাকে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই vn এর মানটা কী হবে? আলোর বেগের সমান হবে। এবং আমি যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলি তাহলে সেক্ষেত্রে আমাদের n এর যে মানটা আছে সেটা অবশ্যই কত হবে? 1 হবে। তো আমরা এই সূত্রটাকে এখন এখানে মার্ক করে নিয়ে যাই। তো এই সূত্রটাকে আমি যদি মার্ক করে নিয়ে যাই এখানে, আচ্ছা আমি একটু ভিন্ন কালার দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা vn যেটা, এটা হয়ে যাবে আমাদের এখন c। আমাদের টার্গেট হচ্ছে কোনো একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে কততম কক্ষপথের জন্য আমরা মোটামুটি কততম কক্ষপথ না বলে কততম পারমাণবিক সংখ্যা বা কয়টা প্রোটন যদি আমাদের হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে থাকে, সেক্ষেত্রে ওই প্রোটনগুলোর জন্য প্রথম শক্তি স্তরে হাইড্রোজেনের যেই কণিক বেগটা মানে রৈখিক বেগটা আছে সেটা আলোর বেগের সমান হবে। তো সেটা বের করার জন্য আমি কী করব? vnটাকে ধরো আলোর বেগের সমান দিয়ে দিলাম, দ্যাট মিনস 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো আমরা চাচ্ছি হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনটা আলোর বেগে ঘুরুক। এর জন্য অবশ্যই কেন্দ্রে আমাদের প্রোটন সংখ্যা চেঞ্জ করতে হবে। সেই প্রোটন সংখ্যাটা হচ্ছে কি আমাদের z। তো আমরা এখন z এর মানটা বের করব। তাহলে c হচ্ছে 3 × 10⁸
এটা ইজ ইকুয়াল টু কী হবে, আমরা সূত্র অনুসারে দেখতে পাচ্ছি এই টোটালটা ইজ ইকুয়াল টু ভি নট। ভি নট মানে কত? ভি নট মানে হচ্ছে আমাদের হাইড্রোজেনের প্রথম কক্ষপথে নর্মালি যখন ইলেকট্রনটা থাকবে তার গতি বা তার বেগ, এবং তার বেগটা তোমরা সবাই দেখতে পাচ্ছ 2 ইন্টু মানে 2.18 ইন্টু 10⁶, এবং ওর সাথে গুণ যাবে কত, জেড ডিভাইড বাই এন। এন কত? হাইড্রোজেনের জন্য এন হচ্ছে 1 বা প্রথম কক্ষপথ হচ্ছে কি 1। তো এটা যদি হিসাব করি তাহলে আমরা জেডের মানটা পাবো। জেডের মান হচ্ছে, তুমি যদি ভাগ করো 3 ইন্টু 10⁸, আচ্ছা আমি এখানে সরাসরি ভাগটা যদি দেখাই তাহলে 3 ইন্টু 10⁸কে আমি যদি ভাগ করি 2.18 ইন্টু 10⁶ দিয়ে, তাহলে আমি এটার মান পাবো প্রায় 137 সামথিং। তার মানে তুমি 137 ধরতে পারো। এর মানে কি? এর মানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একদম কেন্দ্রে যদি তুমি প্রোটন সংখ্যা রাখো 137টা, তাহলে এই 137টা প্রোটনের জন্য হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনটা প্রায় আলোর বেগের সমান রৈখিক বেগ নিয়ে ঘুরতে থাকবে। তার মানে ইলেকট্রনের রৈখিক বেগটা হবে কি, আলোর বেগের সমান। এখন এটা কি আসলে সম্ভব? এটা কিন্তু কখনোই সম্ভব না, কেননা আমরা জানি হাইড্রোজেন পরমাণুর কেন্দ্রে কেবলমাত্র একটা প্রোটন থাকে, বা জেডের মানটা সবসময় একটা থাকে, সেটা কখনোই কিন্তু 137 হতে পারে না। তাই যদি তুমি কখনো হাইড্রোজেন পরমাণুকে ধরে তার কেন্দ্র বা নিউক্লিয়াসে 137টা প্রোটনকে জোর করে ঢুকিয়ে দাও, তখন আমি বলতে পারি যে ওই হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের মধ্যে যে ইলেকট্রনটা ঘুরঘুর করছে তার রৈখিক বেগটা হবে প্রায় এই আলোর বেগের কাছাকাছি। বাট এটা অবশ্যই ইম্পসিবল একটা ধারণা, বাট আমাদের ম্যাথমেটিক্যালি এটা কিন্তু পসিবল। তারপর আমরা আরও কিছু ক্যালকুলেশন দেখি, সেটার জন্য আমরা পরবর্তী আরেকটা স্লাইডে চলে আসলাম। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা ঘুরঘুর করছে তার তো অবশ্যই রৈখিক বেগ আছে, এবং ইলেকট্রনের এই যে ঘূর্ণন গতিটা এর জন্য একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কিন্তু কাজ করবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে বোঝায় প্রতি সেকেন্ডে সে কতটুকু পরিমাণ পথ ঘুরছে সেটার পরিমাণ। তো এটা করার জন্য আমরা বলতে পারি ইলেকট্রনের আমরা একটা জিনিস কিন্তু জানি, রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ, যেটা তোমরা ফিজিক্স থেকে অলরেডি জানো। এখন ইলেকট্রনের জন্য ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর আর হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্বটা বা পরমাণুর যে ব্যাসার্ধটা আছে সেটা। এখন আমি যদি ভিটাকে ইলেকট্রনের বেগ ধরি, ধরো ভিটাকে আমি এনতম কক্ষপথের বেগ ধরলাম, তাহলে আমাকে ওমেগা এন দিতে হবে। আচ্ছা ওমেগা এন একটু পরে দিই, আমরা এখানে আর এন দিতে পারি। আর এন হচ্ছে কি এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর মজার বিষয় হচ্ছে ইলেকট্রন সবসময় একই রকম কৌণিক গতি নিয়ে ঘুরে বা কৌণিক বেগ নিয়ে ঘুরে, এই জন্য ওমেগাটা আমাদের এখানে চেঞ্জ করার দরকার নেই, বা এটাকে ওমেগা এন দেওয়ার দরকার নেই। তারপর লাইনে আমরা এখানে দেখতে পারি ভিএন যেটা, সেটা হচ্ছে ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কৌণিক, মানে কি বলবো, কৌণিক কম্পাঙ্ক বা বলা যায় কৌণিক বেগ। তো কৌণিক বেগের ক্ষেত্রে আমরা এটার একটা সূত্র জানি, 2π ইন্টু এফ, এবং এফ হচ্ছে আমাদের সেই প্রতি সেকেন্ডে কি পরিমাণ ঘুরছে সেটার পরিমাণ বা কম্পাঙ্কের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন, এবং এটাকে আমরা ইচ্ছে করলে এফএন দিতে পারি, ওর সাথে হচ্ছে আর এন গুণ থাকবে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা সিম্পলি এফএন এর মানটা পাবো, বা কৌণিক কম্পাঙ্ক যেটা, মানে নর্মালি কম্পাঙ্ক, এটা কৌণিক কম্পাঙ্ক না, নর্মাল যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি অফ রেগুলেশন সেটা পাবো। তার মানে হচ্ছে ভিএন ডিভাইড হচ্ছে 2π ইন্টু আর এন হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এবং এই ফর্মুলাটা আমি যদি হিসাব করে দেখি তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ যে এটার একটা সুন্দর মান আছে। তা হলো তুমি কিন্তু অলরেডি দুটো জিনিস বের করেছো, একটা হচ্ছে তুমি V1 বের করেছো এই ক্লাসটাতে, এবং আগের ক্লাসটাতে আমরা আর এনকে বের করেছি। তাহলে ভিএন এবং আর এন এর সূত্র যদি তুমি বসাও, ফাইনালি তুমি যেটা পাবে সেটা হচ্ছে 0.657 ইন্টু 10⁻16, এবং ফাইনালি থাকবে হচ্ছে আমাদের জেড স্কোয়ার ডিভাইড হচ্ছে এন কিউ। অর্থাৎ আমি এখানে সূত্র বসি আর এটাকে লম্বা করলাম না, যদি তুমি সূত্র বসো এই দুটো জিনিসের, তাহলে তুমি ফাইনালি এফ এন বা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পাবে। যে কম্পাঙ্ক কী নির্দেশ করে আসলে যে এক সেকেন্ডে ইলেকট্রনটা কয়বার পরমাণুতে ঘুরে তার সংখ্যাটা। তাহলে এফ এন হচ্ছে আমাদের সেই সংখ্যা যত সংখ্যা ধরে আমাদের এক সেকেন্ডে একটা ইলেকট্রন কোনো একটা পরমাণুতে ঘুরে। এখন আমি যদি দুইটা পরমাণুর কথা বলি, তাহলে অবশ্যই দুইটা পরমাণুর জন্য আমরা এফ এন এর একটা রেশিও বের করতে পারবো। তো এটা আলটিমেটলি কী দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে এফ এন সমানুপাতিক জেড স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন কিউ। কারণ এখানে দেখতে পাচ্ছ আমাদের এই মানটা কিন্তু একটা কনস্ট্যান্ট মান, দ্যাট মিনস 0.657 ইন্টু 10⁻16, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এখন আমরা এটাকে একটু এক্সটেন্ড করতে পারি। যদি আমি দুটো পরমাণুর জন্য কি করব, আলাদা আলাদা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নিলাম Z1 Z2, এবং আলাদা আলাদা আমরা কক্ষপথ নিলাম N1 এবং N2, তখন আমাদের সূত্রটা কী হবে?
আমরা বলতে পারি F1 ডিভাইড বাই F2 ইজ ইকুয়াল টু উপরে কী থাকবে, যেহেতু জেড স্কোয়ার ডিভাইড বাই এন কিউ, তার মানে আমাদের উপরে থাকবে হচ্ছে Z1 ডিভাইড বাই N1, Z1-এর উপরে স্কোয়ার, N1-এর উপরে কিউ, আর এখানে নিচে থাকবে হচ্ছে Z2 ভাগ হচ্ছে N2, Z2-এর উপরে স্কোয়ার, N2-এর উপরে হচ্ছে কি কিউ। এবং ফাইনালি আমরা এখানে একটা সূত্র পাচ্ছি F1 ডিভাইড বাই F2, এটা হচ্ছে কি দুইটা পরমাণুর যে কম্পাঙ্গ আছে ইলেকট্রনের সেই কম্পাঙ্গের মানে তুলনাটা আর কি। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি Z1 স্কোয়ার, আচ্ছা আমরা সরাসরি Z1 বা Z2 হোল স্কোয়ার দিতে পারি যেহেতু সেম জিনিস, আর এখানে ইনটু দিতে পারি কি N2 ডিভাইড বাই N1 হোল কিউ। তো এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে কি, সেটা হলো পর্যায়কাল বা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডটা সবসময় কীভাবে কাজ করে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গের বিপরীত রাশি হিসেবে কাজ করে। তো আমরা যেহেতু এখানে একটা সূত্র বের করেছি FN সমানুপাতিক, বা আমি বলতে পারি এটাকে যদি 1 নং ইকুয়েশন দিই, এটা একটা সূত্র, তুমি এটাকে জাস্ট 1 দিয়ে ভাগ করো, তাহলে তুমি তোমার ইলেকট্রনের যে পর্যায়কালটা আছে, তার মানে পর্যায়কাল মানে কি, একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে যে সময় লাগে সেটাই তো পর্যায়কাল। তার মানে ইলেকট্রনটা যখন টোটাল পূর্ণ একটা ঘূর্ণন দেবে টোটাল নিউক্লিয়াসের চারপাশে, এই ঘুরে আসতে তার সময়টা হচ্ছে তার পর্যায়কাল। তো পর্যায়কাল আমি যদি টি বের করতে চাই, সেটাকে আমি টিএন লিখতে পারি, তাহলে 1 নং সমীকরণটাকে আমি 1 দিয়ে ভাগ করলেই হবে। তার মানে পর্যায়কালটা আসলে কী ছিল, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গকে যখন আমি 1 দিয়ে ভাগ করতাম সেটাই ছিল আমাদের পর্যায়কাল। তো তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে টোটালটা 1 দিয়ে ভাগ করলে আমাদের একটা মান আসবে, এবং সেই মানটা কত হবে, তুমি যদি 1 ডিভাইড বাই 0.657 ইন্টু 10⁻16 করো, তাহলে আমাদের এখানে মানটা আসবে হচ্ছে 1.52 ইন্টু 10 ইনভার্স 16 আসবে। দ্যাট মিনস 2⁻16টা এখন ইনভার্স 16 হয়ে যাবে, এবং জেড স্কোয়ারটা নিচে চলে যাবে, এন কিউটা আমাদের উপরে চলে আসবে, যেটা আমরা অলরেডি জানি সূচকের নিয়ম অনুসারে। তো এটা হচ্ছে আমাদের কি একটা ইলেকট্রনের পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে ইলেকট্রনটা কোনো একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে সম্পূর্ণ ঘুরে আসতে যে সময়টা নেয় সেটা। তার মানে আমরা এখানে টিএনের একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, টিএন সমানুপাতিক কি এন কিউ ডিভাইড বাই জেড স্কোয়ার। এবং তুমি ইচ্ছে করলে এই সম্পর্কটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারো। দ্যাট মিনস কখনো যদি তুমি লিখতে চাও FN সমানুপাতিক জেড স্কোয়ার, তাহলেও লিখতে পারবে, অথবা তুমি যদি লিখতে চাও FN সমানুপাতিক 1 বাই এন কিউ, তাও তোমরা লিখতে পারবে। টিএনের ক্ষেত্রেও সেম, তোমরা এখানে সম্পর্ককে দুইভাবে লিখতে পারো, টিএন সমানুপাতিক এন কিউ এভাবেও লিখতে পারো, অথবা টিএন সমানুপাতিক 1 বাই জেড স্কোয়ার এভাবেও তোমরা ইচ্ছে করলে লিখতে পারো। আবার তোমরা দেখতে পাচ্ছ FN যেটা, তার মান কিন্তু আমরা এখানে একটা বের করেছিলাম, সেটা হচ্ছে ধরো 2 নং ইকুয়েশন দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের একটা FN এর মান। এখন এই FN বা ইলেকট্রনের যে কম্পাঙ্গ, সেটাকে আমি যদি উল্টে দিই, তাহলে আমি টাইম পিরিয়ড পেয়ে যাবো। তাহলে আমি টাইম পিরিয়ডের এখানে আরেকটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে তুমি টোটাল 1 নং না 2 নং ইকুয়েশনকে যদি উল্টে দাও, তুমি উপরে পাবে 2 পাই RN, আর নিচে পাবে হচ্ছে শুধুমাত্র VN। তার মানে এটাও আমাদের আরেকটা ফর্মুলা হিসেবে কাজ করে। তাহলে আমি একটু ফর্মুলাগুলোকে ব্ল্যাক কালারে ডিনোট করে দিই। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, তারপরে আমাদের হচ্ছে কোথায় গেল, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, তারপরে এটা টোটালটাই একটা ফর্মুলা, আর তারপরে এটা আরেকটা আমাদের ফর্মুলা। তো এই কয়টা ফর্মুলা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ফাইনালি আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা গ্রাফ দেখতে পারি চাইলে। গ্রাফের মানটা কীরকম হবে, আমরা একটা সূত্র দেখেছিলাম তাই না, সূত্রটা ছিল অনেকটা এরকম যে V1 ইজ ইকুয়াল টু V0 ইন্টু কী ছিল আমাদের ডিভাইড বাই, ইন্টু ছিল না 1 বাই এন ছিল, অর্থাৎ তুমি এন ধারা V0কে যদি ভাগ করো, এরকম একটা আমরা সূত্র দেখেছিলাম। জাস্ট আগের স্লাইডে আমি যদি একটু দেখাই, তো তোমরা সূত্রটা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ। দ্যাট মিনস VN ইজ ইকুয়াল টু V1 ডিভাইড বাই এন, অথবা তুমি V1 না লিখে এখানে V0ও লিখতে পারো। অর্থাৎ আমি যদি বলি যে V1 না লিখে এখানে V0 লিখি, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ। তো এই সূত্রটা আমরা এখানে লিখলাম। তো আমি যদি VN ভার্সেস এন এটার একটা গ্রাফ তৈরি করতে চাই, তাহলে দেখো গ্রাফটা কীরকম হবে। গ্রাফ আঁকতে হলে অবশ্যই দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি কোন কালার দিব, আমি একটু নীল কালার দিই। ওকে, তো আমরা প্রথমে এক্স অ্যাক্সিসটা আঁকি, আর তারপরে ওয়াই অ্যাক্সিসটা আঁকলাম, এবং এক্স অ্যাক্সিস বরাবর যেটা দিব সেটা হচ্ছে এন দিব, তার মানে পরমাণুতে কক্ষপথের সংখ্যা। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দিব হচ্ছে ভিএন বা এনতম কক্ষপথে ইলেকট্রনের যে বেগটা থাকে সেটা। তো এখন দেখো তো একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস আমি এই সম্পর্ক থেকে কী জানতে পারি, আমরা জানতে পারি ভিএন আসলে প্রপোর্শনাল টু 1 ডিভাইড বাই এন। কেন, কারণ এখানে V0 যেটা, এটা কিন্তু কনস্ট্যান্ট। হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের যেই রৈখিক বেগটা আছে সেটা অল টাইম সেম থাকে। তো তাই যদি হয় আমাদের এখানে গ্রাফটা কেমন হবে, তোমরা জানো এই ধরনের গ্রাফটা হয় হচ্ছে আমাদের
হাইপারবোলার মতো, দ্যাট মিনস গ্রাফটা হবে এরকম। বাট এখানেও তোমরা একটা ভুল করেছো, কারণ এনের যে মানটা এটা কিন্তু কন্টিনিউয়াস না বা নিয়মিত না বা অবিচ্ছিন্ন না, এটা একটা বিচ্ছিন্ন মান। কারণ এনের মানটা কেমন হয়, এনের মানটা শুরু হচ্ছে 1 থেকে 2 হয়, 3 হয়, 4 হয়, এভাবে চলতে থাকে। তার মানে আমরা এখানে যে গ্রাফটা এঁকেছি সেখানে কন্টিনিউয়াস এনের মানের জন্য এরকম একটা গ্রাফ এঁকেছি, তাই না? তাই কন্টিনিউয়াস এরকম মান তো থাকবে না, একটা ডিসক্রিট ভ্যালু থাকবে। তার মানে 1-এর উপর 2, 2-এর উপর 3, 3-এর উপর 4। তার মানে আমাদের গ্রাফটা হবে এরকম। ধরো 1-এর জন্য এরকম, এনের মান 2-এর জন্য এরকম, 3-এর জন্য এরকম, 4-এর জন্য এরকম। আচ্ছা, আমি এখানে কীভাবে আঁকছি, এটা আসলে হাইপারবোলা হবে। হাইপারবোলা আঁকার জন্য আমরা অনেকটা এভাবে গ্রাফটাকে আঁকতে পারি। তো এই যে ডট ডট দিয়ে আমি একটা গ্রাফ আঁকলাম, এটা আসলে অ্যাকচুয়াল গ্রাফ, যেটা তুমি দেখতে পাচ্ছ হাইপারবোলার মতো এরকম বেঁকে গেছে। তাই কখনো যদি এরকম গ্রাফ আঁকতে যাও এন সম্পর্কিত কোনো কিছু নিয়ে বা পরমাণুর কক্ষপথ বা শক্তিস্তর নিয়ে, তাহলে কখনোই তাদেরকে এভাবে কন্টিনিউয়াস কোনো গ্রাফে আঁকা যাবে না, বা একটা কন্টিনিউয়াস লাইন টেনে দিলে সেভাবে আঁকা যাবে না। অবশ্যই ডিসক্রিট বা বিচ্ছিন্ন এরকম পয়েন্ট দিয়ে দিয়ে গ্রাফটা আঁকতে হবে।